দিয়ে এই সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন তিনি, এবং ভোট এলে মানুষ যাতে বিরক্ত হয়ে অন্য কোনো দলকে বেছে না নেয়, অন্য কোনো দলকে ভোট না দেয়, সেই জন্য সতর্ক করেছেন। দেখুন, ওখানে একটা মৃৎ শিল্প চলে। এখন যদি শিল্প চলে, পশ্চিমবঙ্গে তৃণমূলের ট্যাক্স থাকবে না? ট্যাক্স তো দিতেই হবে, এর মধ্যে অন্যায় কি আছে? তৃণমূল কংগ্রেস পারলে ঠাকুরের প্রাণ দান করে ঠাকুরের থেকেও টাকা তুলে দেয়। এখন এই পর্যায়ে দল চলে গেছে। সুতরাং কুণাল ঘোষের এই বাণী তৃণমূল কংগ্রেসে গৃহীত হবে কি হবে না সেটা স্থানীয় মানুষরা বোঝে। অলোক বাংলোর একটা রিপোর্ট আজকে জমা করেছে, যেখানে ব্যাখ্যা করা হয়েছে যে অলোকের ওই কাঠ, পুরনো কাঠ শুকনো অবস্থায় ছিল, এসি মেশিন চলছিল না, কিন্তু মেন সুইচ অন ছিল। মানে ইঁদুরের উৎপাদ এতই বেশি যে ইলেকট্রিক ওয়্যার হয়তো ইঁদুর কেটে দিয়ে থাকতে পারে, তাই শুকনো কাঠ থাকায় পুরনো বাংলো দাও দাও করে চলে গিয়েছে। এটা সম্পূর্ণ একটা আইওয়াস প্রকৃত তথ্যকে চাপা দেওয়ার প্রচেষ্টা। প্রবল বর্ষণে কি করে কাঠ শুকনো থাকে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এখন বলবেন কাঠ তো ঘরের মধ্যে ছিল, ঘরের বাইরে ছিল না, এবং 2.5 ঘন্টা ধরে এ ধরনের একটা ঐতিহ্যশালী বাংলায় আগুন লাগবে, সেখানে অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা সন্ধান পাওয়া গেল না। ফায়ার অডিটে সেটা যে বিপজ্জনক অবস্থায় আছে সেটা জানা সত্ত্বেও 1 বছর ধরে সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে যদি সেখানে কোনো মানুষ থাকতেন রাত্রিবেলা, সেখানে যদি পর্যটকরা থাকতেন, তাদের অবস্থা কি হতো? কিন্তু যতুপ্রিয়ের কোনো জীবন্ত দগ্ধ হয়ে যেত তারা। এটা সম্পূর্ণভাবেই কোনো পরিকল্পিত অগ্নিকাণ্ড, এবং ভবিষ্যৎ সেটা প্রমাণ করবে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবার বিহার ছাড়িয়ে ঝাড়খণ্ডের দিকে বাড়ালো। দেওঘর থেকে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, লক্ষ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে। চারিদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে, এটা অত্যন্ত বিপজ্জনক। সেই জন্য কেন্দ্রীয় সরকার একটি কঠোর আইন এনেছে। যদিও কেউ বলতে পারেন শুধু আইন দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না, জনসচেতনতার প্রয়োজন আছে। তবে নিঃসন্দেহে এই আইন এ ধরনের চক্রকে ভীত সন্ত্রস্ত করবে, এবং সংঘবদ্ধভাবে আমার মনে হয় মানুষের এই ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রয়োজন আছে। কিন্তু সবিতা, দেশে তো অলরেডি এরকম একটা আইন ছিল, ফৌজদারি আইন ছিল, নতুন করে এই আইনকে আরো কঠোরভাবে আইনটাকে নিয়ে আসা হয়েছে। আমি আইন বিশেষজ্ঞ নই, যারা বিশেষজ্ঞ আছেন তারা বিশ্লেষণ করবেন, কিন্তু সরকার এ ধরনের ঘটনা রুখতে বদ্ধপরিকর। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই সরকারের 0 টলারেন্স। সুতরাং এনটিএ কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে যে অবজারভেশন ছিল, এবং তার পরবর্তীকালে নেটের প্রশ্নপত্র ফাঁস হওয়াকে কেন্দ্র করে হওয়ার আগেই এখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে সিপিএম এর কয়েকজন নেতা যে বক্তব্য রাখছেন, সেটা তৃণমূলের মনে হচ্ছে তৃণমূলের কোন মুখপাত্র আজকে বক্তব্য রাখছেন। আজকে এই বিষয়টা নিয়ে প্রত্যেকের ভাবা উচিত, এবং এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে যেখানে একটা যুবক যুবতীদের পুরো জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে, তাদের মেধা প্রতারিত হয়ে যাবে, তাদের জীবন থেকে কয়েকটা বছর ছুটি হয়ে যাবে, এখানে সকলের ওই রাজনৈতিক ঐক্যবদ্ধের ভিত্তিতেই এর বিরুদ্ধে একটা সংঘবদ্ধ প্রয়াস করে তোলার প্রয়োজন আছে। সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এনডিএ বাতিলের দাবি উঠেছে, যে এনডিএ থাকা না থাকা এক সমান, এবং এনডিএ যারা রয়েছেন সদস্যরা তারাই এই ঘটনার সঙ্গে জড়িত। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা উপযুক্ত শাস্তি পাবেন। এটা পশ্চিমবঙ্গ নয়, এটা তৃণমূল কংগ্রেস সরকার নয়। কেন্দ্রে যে সরকারটা চলছে ওটা নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার কিংবা এনডিএ সরকার নয়, ওটা ভারত সরকার। সুতরাং নিঃসন্দেহে যারা অপরাধী আছেন তারা শাস্তি পাবেন। নেট পরীক্ষা তদন্তে সিবিআই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে গেছে, অর্থাৎ দুটো পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন ফাঁসের ঘটনা বিভিন্ন রাজ্যে রাজ্যে ছড়িয়ে গিয়েছে। হ্যাঁ, যখন এ ধরনের কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি তৈরি হয়, যখন কোনো বড় র্যাকেট তৈরি হয়, তারা তো সর্বব্যাপী হওয়ার চেষ্টা করে। যে কোনো প্রোডাক্ট যখন লঞ্চ হয়, কোনো প্রদেশে লঞ্চ হয়, তারপরে সারা দেশে ব্যবসা ছড়িয়ে দেওয়ার তো একটা প্রতিষ্ঠা, এটা তো একটা ব্যবসা। সেই জন্য তারা সেখানে গেছে। ব্যবসায়ীরা ব্যবসায়িক মতো গেছে, তার বিরুদ্ধে যতটা কঠোর হওয়া যায় এবং কয়েকজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় সেটা দেখতে হবে। আসলে আমাদের রাজ্যে একটা ভয়ের কারণ আছে, এই কারণেই কেন্দ্রীয় বিরোধিতা। এই আইন যদি বাস্তবায়িত হয়ে যায়, অনেকজনই তো আছেন এবং আরো কিছু লোক তো ঢুকবে, তখন যদি এই এত বছর ছুটির মেয়াদটা থাকে,
টাকাটা নয় 1 কোটি কোনো ব্যাপার নয়, কোটি কোটি টাকার হিসাব আছে, তো কিন্তু সেটা বিপজ্জনক হতে পারে, সেই জন্য বিরোধী। দুই কাউন্সিলরের বিবাদ, মারপিট, তোলাবাজির অভিযোগ, সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুরসভার 2 জন কাউন্সিলরকে শোকজ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিভাবে যেভাবে প্রকাশ শেষ মারধর করা হচ্ছে এবং শোকজ কার চুল এলোমেলো, কার কি এসে গেল? তৃণমূল কংগ্রেসের 2 জন কাউন্সিলর, তাদের মধ্যে তোলা, আপনারা যে ভাষাটা বলে ওটা ব্যবহার করে যাবে, তোলাবাজি নিয়ে বন্ধ টাকার ভাব। আপনি কি মনে করেন ওরা মানে রবীন্দ্র সাহিত্য আর বঙ্কিমচন্দ্রের সাহিত্য নিয়ে চর্চা করবে? জমির উপর দখলদারি, ডিস্ট্রিবিউটেড প্রপার্টির উপরে দখলদারি, এলাকায় কে সাপ্লাই করবে, কিভাবে সরকারি জমি একটার পর একটা দখল করে তার উপরে দোকান করে দলিল দিয়ে তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে বাইপাসের উপরে। মুখ্যমন্ত্রী জানেন না, শোকজ করছেন, অলিতেও তো শোকজ করেছিলেন, কাটপানির বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছিলেন। আসলে যখনই রাজনৈতিক পরিস্থিতি একটু ঘোরালো হয়ে যায়, যখনই তৃণমূল কংগ্রেসের কাছে কোনো নতুন রাজনৈতিক বার্তা দেওয়ার অবস্থা না থাকে, তখনই মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে এই ধরনের একটা স্টেটমেন্ট প্ল্যান করিয়ে দেন। এবার এটা নিয়ে আপনারা বিতর্ক করবেন, সন্ধ্যাবেলায় আমরা প্রত্যেকে টিভিতে যাব, একটা সান্ধ্যকালীন রাজনৈতিক রূপচর্চা হবে, কিন্তু যেটা হবার সেটাই। শুধু এটা কি লোকসভা ভোটে শহরাঞ্চলে তৃণমূলের ভোট কমার জন্য কি তৃণমূল এই তোলাবাজি নিয়ে সতর্কতা, শোকজ? সবাই ভেবে দেখছেন, সবচেয়ে ভালো উত্তর দিয়েছেন ফিরাদ। তাকে আমি ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি সহজ সরল ভাবে সত্যটাকে নিয়ে এসছেন সামনে। উনি কালকে সাংবাদিকদের বলেছেন যে এটা চিন্তা করার বিষয়, শহরের ভোটটা এই কারণেই কমছে কারণ শহরের মানুষ খবর দেখে, মানে টিভিতে সংবাদ শোনেন, আর গ্রামের মানুষ তারা সিরিয়াল দেখে। সেই জন্য যারা সিরিয়াল দেখে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারেনি, ওখানে তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছে। আর এই শহরে, বিশেষ করে দক্ষিণবঙ্গের শহরের মানুষ টিভি দেখে বলে তারা তৃণমূলের পক্ষে মানে দিকে পড়ে। এর হচ্ছে সুন্দর ব্যাখ্যা। দারুণ। আমার মনে হয় এর থেকে ভালো রাজনৈতিক ব্যাখ্যা আজ পর্যন্ত সরলতার সঙ্গে এবং ওনার এই স্বচ্ছতা, ওনার এই সততার জন্য আবার আমি দলের পক্ষ থেকে ফিরাদাকে আমাদের মহানাগরিককে অভিনন্দন জানাচ্ছি। উনি এটা বলেছেন যে গ্রামের মানুষ, আবার রিপিট করছি, গ্রামের মানুষ সিরিয়াল দেখে, তাই তারা প্রকৃত অবস্থাটা বোঝেন না, সেই জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন। আর শহরের মানুষ খবর দেখে, সেই জন্য তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। ঐতিহাসিক ব্যক্তি, চিরকাল মনে রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বৈঠক দেখেছেন যেখানে দেখা যাচ্ছে যে কাহেরপুর এবং ঝালদা এই 2 মিউনিসিপ্যালিটি বাদ ইতিমধ্যেই আপনাদের নেতা শুভেন্দু অধিকারী তিনি ক্যান্ডিডেটকে প্রশ্ন তুলেছেন। দেখুন, আমার বিরোধী দলনেতা যখন প্রশ্ন তুলে দিয়েছেন তখন সেখানে আমার নতুন করে কোনো বক্তব্য রাখার অবকাশ নেই। আমি একটাই সাপ্লিমেন্ট করতে পারি এই বিষয়, কারণ জানি যে প্রশাসনিক বৈঠকে কোনো বিরোধী এমএলএ এমপি কোনোদিন ডাক পান না, কিন্তু এখানে একটাই বলতে পারি, যখন দিল্লিতে মিটিং এ বসবেন, এরপরে তো যাচ্ছেন সবাই দিল্লিতে প্রশ্নপত্র এনটি এসব নিয়ে, ওই সময় বিকাশ বাবু আর আমাদের আরেকজন কংগ্রেসের যিনি নির্বাচিত হয়েছেন ঈশা খান, ওনারা একটু আলোচনা করে নেবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। এটা আমার মনে হয় ওদের যে বৈঠক আছে, জোট একটা আছে না কি ফিল্ডিং, ওতে একটু আলোচনা করে নেবেন যে ভবিষ্যৎ থেকে যেন ভুল না হয়, একটু সংশোধিত করবেন। আর নিটের এই প্রশ্ন ফাঁস নিয়ে দেশ জুড়ে শোরগোল হয়েছে, শোরগোল চলছে, নেট পরীক্ষার প্রশ্ন ডাক হয়ে বিকোচ্ছে। এবার কিন্তু প্রশ্ন হচ্ছে যে চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকম কি অবস্থা কেন্দ্রীয় সরকারের যে এখন সবকিছু হয়ে যাওয়ার চোর পালালেই বুদ্ধি বাড়ে, চোর পালালেই বুদ্ধি বাড়ে। আপনি যেভাবে ঘটনা উপস্থাপিত করুন না কেন, কারোর বাড়ি যখন চুরি হয় তখন সে দেখে কোথায় আমার গাফিলতি ছিল যার জন্য চোর ঢুকতে পেরেছে, কোন দরজাটা আমার দুর্বল ছিল। সুতরাং সরকার তার দায় এড়ায়নি, সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং খুব দ্রুত তদন্ত শেষ হবে, প্রকৃত অপরাধীরা ধরা পড়বে।
ঘটনাটি অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক, ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবেন, তাদের পরিবারের উপর তার প্রভাব পড়বে, এ সব ঠিক আছে, কিন্তু মনে রাখবেন, আবার বলছি, এটা পশ্চিমবঙ্গ নয়, এটা তৃণমূল সরকার নয়, এটা ভারত সরকার। পার্থক্যটা আগামী 1 মাসের মধ্যেই বুঝতে পারবেন। এবার ধাক্কা সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল আপাতত স্থগিত থাকছে সিএসআর ইউজিসি নেট পরীক্ষা। 21 জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, 23-27 তারিখে স্বাভাবিকভাবে এ ধরনের একটা বড় নেটওয়ার্ক কাজ করছে, যেটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এই আবহের মধ্যে নতুন করে আবার একটা পরীক্ষা নিয়ে আবার বিতর্ক তৈরি হওয়ার জন্য আরো ফুল সিস্টেমকে ফুলপ্রুফ করতে হবে, সেটার জন্যই তারা পরীক্ষা পিছিয়েছে। তাতে হয়তো কারোর অসুবিধা হতে পারে, কিন্তু বিরাট দেশ, আপনি দুর্নীতিকে তো সম্পূর্ণ অস্বীকার করতে পারেন না। সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে দুর্নীতি আছে, কিন্তু সেই দুর্নীতিটাকে কমানো বা দুর্নীতিটার মূলোচ্ছেদ করাটাই লক্ষ্য। তো সেই আবহে নতুন করে আবার পরীক্ষা নেবে কেন? উত্তর 24 পরগনায় গুজবের জেরে গণপিটুনিতে অব্যাহত। বারাসাতের পর এবার অশোকনগর ও ব্যারাকপুরের মোহনপুরে একই ঘটনা। অশোকনগরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে মারধর, তাকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হয় পুলিশ। আর ব্যারাকপুরের মোহনপুরে শিশুচোর সন্দেহে এক যুবককে গণপিটুনি, 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ গ্রেপ্তার করে কি করবে? কিছুক্ষণ পরে ছেড়ে দিতে হবে। মানুষ অসহিষ্ণু হয়ে পড়েছে, একটা অসুস্থ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা গভীর অসুখ হয়ে গেছে এখন পশ্চিমবঙ্গ, গোটা সমাজে এখন দুষ্কৃতীরা ভয় মুক্ত হয়ে গেছে। প্রত্যেকটা ঘটনায় যে তৃণমূল পরিচালিত এই ধরনের অভিযোগ তো কেউ করছে না, কিন্তু দুষ্কৃতীরা এবং অপরাধ মনস্ক মানুষজনেরা, অসুস্থ মনস্ক মানুষজনেরা, তারা ধরে নিয়েছে যে এখানে প্রশাসন বলে কিছু নেই, আমাদের কেউ কিছু করতে পারবে না, তারা যথেষ্ট চালাচ্ছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে বলেছেন, সাংগঠনিক দুর্বলতা ছিল, সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠা যায়নি, এবং আমাদের মানে তাদের পার্টির যুব সম্প্রদায়ের একটা অংশ, বড় অংশ, তাদের মধ্যে সোশ্যাল মিডিয়া নির্ভরতা অনেক বেশি। সোশ্যাল মিডিয়ায় 2-4 জনকে নিয়ে মিছিল করে ছবি আপলোড করে দেওয়ার প্রবণতা, এবং কোট আনকোট কাউকে ক্যাপ্টেন বা আগুন পাখি তকমা দেওয়া, এই সমস্ত কিছু থেকে বিরত থাকাই ভালো। কিভাবে দেখছেন? দেখুন, ব্যক্তিগতভাবে আমিও মনে করি সোশ্যাল মিডিয়ার নিঃসন্দেহে আজকের পৃথিবীতে একটা অবদান আছে। এটা বহু ঘটনার দৃশ্যমানতা এবং বহু ঘটনা প্রবাহকে খুব দ্রুত মানুষের সামনে নিয়ে আসছে, তার গুরুত্ব বাড়ছে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে একটা আর্থসামাজিক পরিবর্তনের লক্ষ্যে যখন রাজনৈতিক দলেরা কাজ করে, তখন স্বাভাবিকভাবেই সেখানে পারস্পরিকভাবে মানুষ ভোট দেয়। সোশ্যাল মিডিয়া দিয়ে ভোট করা যায় না, সংগঠনকে নিয়ে আসতে হয়, বুথ পর্যন্ত মানুষকে পৌঁছতে হয়, কিংবা মানুষ পায়ে হেঁটে বুথে এসে তারপরে সেখানে ভোটার দেবে। সেক্ষেত্রে তিনি বলেছেন, এটা কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দিলাম না, প্রত্যেকের রাজনৈতিক দলের শক্তি তার আভ্যন্তরীণ বিষয়, সেটা একটা বড় ব্যাপার। তবে মতাদর্শগত ভাবে এবং অতীতের অভিজ্ঞতার কারণেই মানুষ সিপিআইএমকে প্রত্যাখ্যান করেছে। এটা তাই শুধু যুব সম্প্রদায়ের ওপরে বা কিছু ওই আগুন পাখির ওপরে চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই। গড়িয়ায় তৃণমূল কাউন্সিলের অফিসে দুষ্কৃতী তাণ্ডব। রাজপুর সোনারপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলের অফিসে আচমকায় 4-5 জন বাঁশ লাঠি নিয়ে চড়া হয় এবং এটা হামলায় রক্তাক্ত হয় তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের 3 অনুগামী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, আর গোষ্ঠীদ্বন্দ্ব বলেই স্থানীয় সূত্রে খবর। খবরের কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে দিয়ে খাওয়ার মধ্যে একটু কোনো জায়গায় ব্যবধান তৈরি হয়েছে। আগের গন্ডগোল এই জন্য মারা হয়, এটা নতুন কি আছে? যিনি আহত হয়েছেন উনি তাড়াতাড়ি সুস্থ হন, মাথায় যদি সেলাই করার প্রয়োজন থাকে সেলাই করে নেই, ভবিষ্যতে অন্য কাজ করুন, এসব থেকে বিরত। সঙ্গে ফিরাদ হাকিম বলছেন, আবাসন বা বাড়ির ছাদে ব্যাঙের ছাতার মতো ক্যাফে গড়ে উঠছে, হুক্কা বার গড়ে উঠছে, তো স্থানীয় পুলিশ প্রশাসন তারা কেউ কিছু জানতো না? উনি কি করছেন? উনি তো হেভিওয়েট মন্ত্রী, সবসময় তো মুখ্যমন্ত্রীর কাছে ছায়া শুন। আমরা ওখানে এই কথা বলছি না যে জলের পাইপ ভেঙে মেয়র ছাদের মধ্যে উঠে পড়ে ওখানে বাঁশ নিয়ে উঠে পড়ুক, এটার দরকার নেই। যা কিছু হচ্ছে ওনার গোচরী হচ্ছে, ওনার কাউন্সিলরদের অনুমতিতে হচ্ছে, অনুমোদনে হচ্ছে, অনুপ্রেরণায় হচ্ছে। কলকাতা শহরে হুক্কা বার হচ্ছে, আর সেখানে ফিরাদ হাকিমের কিছু করবার নেই। কালকে উনি বলেছেন যে ছাগল
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, গুনে দেখিয়ে দিতে পারবেন? আবার চ্যালেঞ্জ করছি যে কলকাতা মহানগরের হোর্ডিং তারা পয়সা পাচ্ছে, তার পুরসভা আর্ন করছে, শুধু ধর্মতলা চক্র তিনি দেখিয়ে দিন, গুনে দেখিয়ে দিন। কালকে তো বলেছেন উনি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, উনি বারকোড তৈরি করেছেন। এই পুরো ভিআইপি রোড জুড়ে বারকোড আছে। আমরা যে কটা নাম বলেছি, যে কটা কোম্পানির নাম বলেছি, ভেবে চিন্তে বলেছি, কোনটা কার ঘনিষ্ঠ প্রত্যেকের জানা। এটাও ঠিক 35 বছর ধরে সেখানে কোনো ধরনের নতুন বিজ্ঞাপন হয়নি। এই সরকার আসার আগে থেকে এই দুর্নীতি ছিল, কিন্তু সেই দুর্নীতির মাত্রাটা তার আমলে যেখানে গেছে তার থেকে তিনি দায় এড়াতে পারবেন? উনি তো বললেন যে ছাগল আমাদের, কিন্তু উনি তো ষাঁড়ের মতো একদম পুরো ধর্মতলাটাকে কিছু মানুষের হাতে তুলে দিলেন। কলকাতার সৌন্দর্যকে ধ্বংস করে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমের কারণে। আজকে গোটা কলকাতা পুরসভায় আমলে, পুরসভা নিয়ন্ত্রণে আজকে ধর্মতলা চক্র, গোটা চৌরঙ্গি, যেটা একটা প্রাচীন কলকাতার একটা নির্দিষ্ট চিহ্নিত জায়গা, তার সৌন্দর্য তো এই দূরের কথা, সেটাকে শেষ করে দিয়েছে। আপনি ধর্মতলায় হাঁটতে পারবেন না, তার জন্য কে দায়ী? উনি দেখতে পাচ্ছেন না? পুলিশের প্রয়োজন। মেয়র চাইলে, এত বড় হেভিওয়েট মন্ত্রী, উনি চাইলে, মুখ্যমন্ত্রী চাইলে একদিনের সাফাই অভিযান করা সম্ভব নয়। এই আমরা কালকেও বলেছি, আজকেও বলছি যে হোর্ডিং দুর্নীতি বড় দুর্নীতি, 1000 কোটি টাকার দুর্নীতি, এবং এই দুর্নীতি ধারাবাহিক ভাবে চলছে। কালকে আমরা নথি পর্যন্ত দেখিয়েছি যে লোকাল তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে একটা কোম্পানি চুক্তি হচ্ছে স্ট্যাম্প পেপারের উপরে। উনি জানেন না এটা? ক্যাফে তৈরি হচ্ছে, পাড়ার কাউন্সিলর একটা ইট গাড়তে গেলে সেখানে চলে যাচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পৌঁছে গিয়ে সুভাষদা কাছে, সুভাষদাকে ডাকছে। এই পর্যায়ে যখন পৌঁছে গেছে, আর তখন ছাদে কাফে তৈরি হচ্ছে, তৃণমূলের চোখ যাবে না? আর তৃণমূলের প্রত্যেকটা কাউন্সিলরই অর্থনীতিবিদ। অর্থনীতির ব্যাপারটা তৃণমূলে খুব ভালো পড়াশোনা আছে, এবং প্রত্যেকে ভ্যালুয়ার। সম্পত্তির দাম কি হতে পারে না হতে পারে, ওরা রেজিস্টার্ড ভ্যালুয়ারের থেকে বেশি। এফআইআর প্রতি প্রত্যেকটা জায়গায় টাকা, কেউ তো গ্যারেজ নিয়ে নিচ্ছে। পারমিশন করতে গেলে আমরা এই সামনের দমদম মিউনিসিপ্যালিটি, দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি 5 কেন করছেন, 8 করুন। একটা গ্যারেজ একটা ফ্লোর আমার, বাদ বাকিটা মিউনিসিপ্যালিটি হিসাব করুন। পারবেন বন্ধ করতে? ফিরহাদ হাকিম বলেছিলেন পুকুর বোঝানো বন্ধ হবে না। আমি ফিরহাদ হাকিমকে দলের তরফ থেকে বলছি, জলাশয় বুঝিয়ে, এইখানে এই দমদমে জলাশয় বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল তুলে দিয়ে সেখানে আজকে হচ্ছে একটা আবাসন নির্মাণ হচ্ছে। আমাদের সল্টলেক থেকে, মানে বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে লিখিত নির্দেশ পাঠিয়েছে কাজ বন্ধ করার, তারপরেও কাজ বন্ধ হয়নি। আমরা আন্দোলন করেছি, কাজ বন্ধ করার ক্ষমতা নেই। আমরা এক একটার পর একটা প্রপার্টির নাম কেন বলছি না, তার অন্য কারণ আছে। কারণ একটা নাম বলে দিলেই হয় না, আন্দোলনটাকে টেনে নিয়ে যেতে হয়। আর সেটা যদি না নিয়ে যাওয়া হয়, আজকে স্টেটমেন্ট করে কালকে যদি না বলি, বলবে এরাও রফা করে দিয়েছে। আপনি বলুন না, এই যে আপনাদের ফণি আছে, ফণি বাইপাসের উপরে ফণি, আপনি ফার্ম জমানার কাগজপত্র বের করুন, ভেতরে কতগুলো পুকুর ওরা বুঝিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিয়ে যে পুকুরের সংস্কার হয়েছে, সেই পুকুর বুঝিয়ে ফণি হয়ে গেল। ফণি না শনি কি একটা নাম, এই পুরো চলছে তারা। কে প্রতিবাদ করবে জানেন না? উনি তামাশা হচ্ছে। এখন তো আমরা নিউ টাউন নিয়ে বলিনি, নিউ টাউন আসছে পরে। তৃণমূলের যে দুজনকে শোকজ করা হয়েছে, 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে কোনোভাবে এগুলো বরদাস্ত করা হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কলকাতা পৌরসভা এলাকা থেকে লোকসভা ভোটে খারাপ ফলাফলের প্রভাবেই কি এসব হচ্ছে? কলকাতা পৌরসভার বিভিন্ন এলাকায় খারাপ ফলের প্রভাবেই তৃণমূল চিন্তিত নয়। তৃণমূল জানে এই সরকারটাই তাদের শেষ সরকার। ভবিষ্যতে নির্বাচন লড়বে, কলকাতা কর্পোরেশন দখল করবে, এটা এই আশা তৃণমূল কংগ্রেসের নেই। তৃণমূল কংগ্রেস জানে আপাতত বেশ কিছুদিনের জন্য অর্ধশতাব্দীর বিশ্রামে যেতে হবে। ফলে এইসব খারাপ ফলের কোনো বিষয় নেই, যাতে কিছু জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্য এই সমস্ত বিতর্ক দেওয়া হয়েছে। কাঠমানি বিতর্ক শেষ হলো, বিতর্ক বন্ধ হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে আপনি শোকজ করলেন, শোকজ করলে কার কি সেখানে
যে বাড়ি করবার সময় নিজের বাড়ি বিক্রির সময় যাকে 10 লক্ষ টাকা দিয়ে দিতে হয়েছে সেই টাকাটা কে ফেরত? অভিযোগ জানালে মুখ্যমন্ত্রী ফেরত দেওয়ার ব্যবস্থা করতে পারে, এসবের কোনো ভিত্তি নেই। সমিতা, দুর্গাপুরে একটি ঘটনা ঘটেছে যে স্বামীকে কাজে ফেরাতে তৃণমূল নেতাদের সঙ্গে রাত্রিবাসের প্রস্তাব এবং চাপে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা তার ওয়াইফের, এবং পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করলো, পুলিশ কোনো অভিযোগ নেয়। এটা অত্যন্ত বদমানসিক, হৃদয় বিদারক এবং একটি ঘৃণ্য ঘটনা। আধুনিক সমাজে এই ধরনের ঘটনা শোনা যায় না। আর এই অভিযোগের পরে মুখ্যমন্ত্রী কি করেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। দিনহাটায় উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন কিছু তৃণমূল কাউন্সিলর সাধুর মতো ভোট করিয়েছেন বলে দিনহাটা পুরসভায় তৃণমূল 2000 ভোট, সাধুর মতো ভোট করিয়েছিলেন বলে 2000 ভোটে মানুষ জানে কোচবিহারের ফলাফল সম্পর্কে, নিশীথ অধিকারী কোন কেন্দ্রে কিভাবে পরাজিত হয়েছে এটাও মানুষের জানা। সময়ের অপেক্ষা এক মানুষই চায়। মুখ্যমন্ত্রী যখন বলছেন এই জমির জবরদখল নিয়ে, তখন ধূপগুড়িতে দেখা যাচ্ছে তৃণমূল পরিচালিত পুরসভা তারা গ্রিন পার্ক সিটির নামে 7.5 বিঘে জমি লুট করে দিয়েছে। শুনুন, মুখ্যমন্ত্রী এটা বলছেন, আধিকারিকদের নির্দেশ দিচ্ছেন নির্দিষ্ট একটি উদ্দেশ্য নিয়ে, যে সরকারি জমি চিহ্নিত করো, সরকারের কাছে টাকা নেই, জবরদখলের কৌশলবস্তু সরিয়ে নিয়ে এবার সরকার জমিগুলো বিক্রি করবে, সরকার কোষাগার করবে। যারা নদীর চর বিক্রি করে দিচ্ছে, ইরিগেশনের জমি বিক্রি করছে, দেবত্ব সম্পত্তি গ্রাস করছে, থানার সামনে ওয়াকফ প্রপার্টির উপরে বিল্ডিং তৈরি করছে, বাইপাসের উপরে দোকান দিয়ে দলিল কাগজ দিয়ে লিখিত ভাবে বিক্রি করে দিচ্ছে, যারা বিধাননগরের বিভিন্ন জায়গায় নতুন করে দোকান বসাচ্ছে, তার জন্য সরাসরি টাকা দিচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী সব কথা বলছেন, আর এই কথা কোনো গ্রহণযোগ্যতা থাকবে? চোখে ধুলো দিতে ধামাচাপা কমিটি গঠন করা হয়েছে। আমরা বিচার বিবেক তদন্ত চাইছি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হোক। এই চোখে ধুলো দিতে ধামাচাপা কমিটি গঠন করা হয়েছে, বিচার বিবেক তদন্ত চাই, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত। সকাল থেকেই কোনো চোখে ধুলো ছিল? উনি কি তৃণমূলের বৈঠক শেষ হয়েছে এখন মুখ ধুয়েছেন? দেরিতে হলেন, চোখ ফুটেছে। আদালতের দরজা তো খোলা। অভিষেক, মনু সিংভি এরা তো আছেন সবসময়। চলে যান সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলুন যে ধামাচাপা কমিটিকে বন্ধ করে ধামা খোলা কমিটি নিয়ে আসবে। এসব খোলাখুলির ব্যাপারে তৃণমূল কংগ্রেস যত কম থাকে ততই ভালো। ভুলে গেলে অনেক কিছু